আকাশবাণী খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলনেসের সঙ্গে বৈঠকে বলেছেন, ক্ষুদ্র শিল্প, জৈব জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষির মতো ক্ষেত্রে জামাইকার সঙ্গে ভারত নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত। কড়া নিরাপত্তায় জম্মু কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফায় 7 জেলার 40টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। প্রথম 3 ঘণ্টায় ভোটদানের হার 28% বেশি। স্বাস্থ্যমন্ত্রক মুমূর্ষু রোগীদের লাইফ সাপোর্ট প্রত্যাহার করার বিষয়ে একটি খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টে আরজি করের স্বতঃপ্রণোদিত মামলায় গতকাল শুনানির পর জুনিয়র চিকিৎসকরা আজ আবার পশ্চিমবঙ্গে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন। কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের প্রয়োজন 95 রান। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলনেসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ভারত ও জামাইকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেন প্রধানমন্ত্রী। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ক্ষুদ্র শিল্প, জৈব জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষির মতো ক্ষেত্রে জামাইকার সঙ্গে ভারত নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। आज की बैठक में हमने कई वैश्विक एवं क्षेत्रीय मुद्दों पर भी चर्चा की। हम सहमत है कि सभी तनावों और विवादों का समाधान बातचीत के माध्यम से किया जाना चाहिए। हम मिलकर वैश्विक शांति और स्थिरता सुनिश्चित करने के लिए अपने प्रयास जारी रखेंगे। भारत और जमैका एक मत है कि यूनाइटेड नेशन सिक्योरिटी काउंसिल सहित सभी ग्लोबल इंस्टीट्यूशंस में सुधार आवश्यक है। इन्हें समकालीन रूप देने के लिए हम साथ मिलकर काम करते रहेंगे। এই বৈঠকে দুটি দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জামাইকার প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ হাউসে এসে পৌঁছলে আজ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, ডক্টর হোলনেসের এটাই প্রথম ভারত সফর। এই সফরে তিনি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন। 4 দিনের সফরে জামাইকার প্রধানমন্ত্রী শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের নেতৃবৃন্দের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আগামীকাল তার বারাণসী যাওয়ার কথা। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, অ্যান্ড্রু হোলনেসের এই সফর দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসারিত করতে সহায়ক হবে। জামাইকার বিভিন্ন উন্নয়নী প্রকল্পে ভারত যেভাবে সহযোগিতা করছে তারও পথ নতুন করে প্রশস্ত হবে এই সফরের মাধ্যমে। 2019-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামাইকার কিডস অন টাউনের জন্য একটি গ্রামীণ উন্নয়নী প্রকল্পে $10 লক্ষ অনুমোদন করেন। ভারত ও জামাইকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়িয়ে গেছে $6.60 লক্ষ। কড়া নিরাপত্তায় জম্মু কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফার 7 জেলার 40টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটদানের হার 28% বেশি। এই দফায় 39 লক্ষের বেশি ভোটার 415 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। 7 জেলায় 5000-এর বেশি পোলিং বুথ তৈরি করা হয়েছে। যে 40টি আসনে আজ ভোট হচ্ছে তার মধ্যে 16টি কাশ্মীর ডিভিশনে, বাকি 24টি রয়েছে জম্মু অঞ্চলে। কাশ্মীর বিভাগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুজফর হোসেন বেইগ, বাসারাত বুখারি, সাজাদ গনি লোন ও নাসির আসলাম ওয়ানি এবং জম্মু বিভাগে দভিন্দর সিং রানা, চৌধুরী লাল সিং, রমন ভাল্লা এবারের নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের তৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী এই আশা ব্যক্ত করেন যে প্রথমবারের ভোটদাতা ও মহিলারা বিপুল সংখ্যায় আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে মোট 3 দফায় ভোট নেওয়া হচ্ছে। প্রথম দফায় 61 এবং দ্বিতীয় দফায় 57% বেশি ভোট পড়ে। ভোট গণনা 8ই অক্টোবর। স্বাস্থ্যমন্ত্রক মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে লাইফ সাপোর্ট প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে একটি খসড়া নীতি নির্দেশিকা প্রকাশ করেছে। জনসাধারণের মতামতের জন্য এই খসড়াটি প্রকাশ করা হয়। মুমূর্ষু রোগী বলতে বোঝানো হয়েছে যে সমস্ত রোগীর জীবনের আর কোনো আশা নেই এবং মৃত্যুই তাদের অনিবার্য ভবিষ্যৎ। মস্তিষ্কে মারাত্মক আঘাতে 72 ঘণ্টার মধ্যে আরোগ্যের কোনো সম্ভাবনা নেই, এমন পরিস্থিতিকে এই শ্রেণীভুক্ত করা হয়েছে। চিকিৎসকরাও বিভিন্ন ঘটনাবলীর উপর ভিত্তি করে যাতে সিদ্ধান্ত নেয় তার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রোগীর যেখানে ব্রেইন ডেথ হয়েছে এবং সেখান থেকে আর কোনো চিকিৎসার পথ নেই, এই পরিস্থিতিতেও রোগীর পরিবারের সমস্ত তথ্য দেওয়ার কথা ওই নির্দেশিকায় বলা হয়েছে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে থাকা অনেক সংকটাপন্ন রোগীর জীবনদায়ী চিকিৎসার মাধ্যমেও আর কোনো উন্নতির আশা নেই, এই বিষয়টিকেও মন্ত্রক গুরুত্ব দিয়েছে। মন্ত্রক আরও বলেছে, এই পরিস্থিতিতে জীবনদায়ী চিকিৎসা কোনো কাজে আসে না। এক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি রোগীর কষ্ট আরও দীর্ঘ হয়। বিশ্বজুড়ে আইসিইউতে চিকিৎসার ক্ষেত্রে এই ব্যবস্থাকেই মান্যতা দেওয়া হয়েছে। মন্ত্রক বলেছে, এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে চিকিৎসার নৈতিকতা ও আইনগত দিকটিও ভেবে দেখার দরকার আছে।
সুপ্রিম কোর্টে আরজি করে শতপ্রণোদিত মামলায় গতকাল শুনানির পর জুনিয়র চিকিৎসকরা আজ আবার পশ্চিমবঙ্গ জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজ সকালে এক সাংবাদিক বৈঠক করে এই কর্মবিরতির কথা ঘোষণা করে। ফ্রন্টের পক্ষ থেকে ডক্টর অনিকেত মাহাতো জানিয়েছেন, মুখ্য সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর থেকে বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে তেমন কোনো সদর্থক পদক্ষেপ চোখে পড়ছে না। সাগর দত্ত মেডিকেল কলেজে মরণাপন্ন রোগীকে তারা আইসিইউতে বেড ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলে যে অভিযোগ করা হচ্ছে, তাও খণ্ডন করেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অগ্রিম বাবদ গুজরাট, মণিপুর ও ত্রিপুরার মতো বন্যা কবলিত রাজ্যগুলির জন্য 675 কোটি টাকা অনুমোদন করেছে। এর মধ্যে 600 কোটি টাকা গুজরাটের জন্য, মণিপুরের জন্য 50 কোটি টাকা এবং ত্রিপুরার জন্য 25 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। চলতি বছরে বর্ষার মরশুমে এই তিনটি রাজ্যে অতি ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কবলে পড়ে এই তিনটি রাজ্য। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বন্যা কবলিত রাজ্যগুলিতে সব রকম সাহায্য দিতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। মন্ত্রক থেকে আরও জানানো হয়, এবছর অসম, মিজোরাম, কেরালা, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাট, অন্ধ্রপ্রদেশ ও মণিপুরে বৃষ্টি, বন্যা, ভূমিধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই সমস্ত রাজ্যগুলিতে কেন্দ্রের আন্তঃ মন্ত্রণালয় দল পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর অতিরিক্ত আর্থিক সাহায্য দেওয়া হবে কিনা তা স্থির করা হবে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে রেল, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল দুপুর 12:25 শিয়ালদহ ডিভিশনের শিয়ালদা স্টেশন থেকে শহরতলি রেল পরিষেবার 9 কোচ ও 12 কোচের ট্রেন জাতির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করবেন। এছাড়াও রেলের একগুচ্ছ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রেলমন্ত্রীর। ধানবাদ আইআইটিতে অনলাইনে ভর্তির ফিজ কয়েক মিনিট দেরিতে দেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ থেকে বঞ্চিত এক দলিত পড়ুয়াকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। গতকাল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই পড়ুয়াকে আইআইটির ধানবাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে তার জন্য নির্ধারিত আসনে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছেন। শীর্ষ আদালতের আরও নির্দেশ, যে ব্যাচের জন্য তিনি ভর্তির জন্য নির্বাচিত, সেই ব্যাচের সমস্ত প্রাপ্য সুযোগ সুবিধা সহ তাকে ভর্তি নিতে হবে। ঝাড়খণ্ডের বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী 3রা অক্টোবর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি সংক্ষিপ্ত রাজনৈতিক ইস্তেহার প্রকাশিত করবে। সম্পূর্ণ ইস্তেহার প্রকাশিত হবে তারপর বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে রাঁচিতে সাংবাদিকদের তিনি বলেন, হেমন্ত সোরেন সরকার ঝাড়খণ্ড রাজ্য তৈরির উদ্দেশ্য পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নের রোডম্যাপ তৈরি করেছে বিজেপি। আইএমএফ এর এশিয়া প্যাসিফিক রিজিয়নের অধিকর্তা কৃষ্ণ শ্রীনিবাসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 3 দিনের সফরে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাতের সঙ্গে দেখা করতে পারেন। শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা সহ দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়ে পদক্ষেপ করার ব্যাপারে আলোচনা হবে। গত বছর মার্চ মাসে আইএমএফ $2.9 বিলিয়ন আর্থিক প্যাকেজ অনুমোদন করেছিল। ইউরোপিয়ান কমিশন জানিয়েছে, ইউক্রেনকে এ মাসের মধ্যে $50 বিলিয়ন ঋণ দেওয়ার বিষয়ে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি রাজনৈতিক সহমতে পৌঁছেছে। এ বছরের মধ্যে এই ঋণের নগদ অর্থ পাওয়া যাবে। পশ্চিম দেশগুলিতে রাশিয়ার যেসব স্থাবর সম্পত্তি রয়েছে তার থেকে লভ্যাংশ ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়া হবে। বলিউড অভিনেতা গোবিন্দ আজ দুর্ঘটনাবশত গুলিতে আহত হয়েছেন। আজ কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। রওনা দেওয়ার আগে ভোর 4:45 বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি হাত থেকে পড়ে গিয়ে তার পায়ে গুলি ছিটকে লাগে। একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাকে। অস্ত্রোপচার করে তার পা থেকে গুলিটি বের করা হয়েছে। এখন তিনি বিপদমুক্ত রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। পেরুর লিমায় আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আইএসএসএফ এর জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের 3য় দিনে ভারতের পার্থ রাকেশ মানে 2টি সোনা জিতেছেন। 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত খেতাব জয়ের পাশাপাশি পুরুষদের দলগত বিভাগেও স্বর্ণপদক লাভ করেন তিনি। বিজয়ী দলের অন্য সদস্যরা হলেন অজয় মানিক ও অভিনব শাহ। 10 মিটারে পার্থ 250.7 মিটার দূরত্বে শুটিং করে বর্তমান জুনিয়র এশীয় চ্যাম্পিয়ন চীনের হুয়াং লিয়াং লিনের রেকর্ড ছাপিয়ে গেছেন। অন্যদিকে মেয়েদের জুনিয়র 10 মিটার এয়ার রাইফেলও ভারতীয় দল সোনা জিতেছেন। কানপুরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনে 146 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন 95 রান। বৃষ্টির কারণে কানপুর টেস্টে 2.5 দিন খেলা হয়নি। চতুর্থ দিনে 9 উইকেটে 285 রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল ভারত। 2 ম্যাচের সিরিজে ভারত চেন্নাইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলনেসের সঙ্গে বৈঠকে বলেছেন, ক্ষুদ্র শিল্প, জৈব জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষির মতো ক্ষেত্রে জামাইকার সঙ্গে ভারত নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। সুপ্রিম কোর্টে আরজি করের শতপ্রণোদিত মামলায় গতকালের শুনানির পর জুনিয়র চিকিৎসকেরা আজ আবার রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট WBJDF আজ সকালে এক সাংবাদিক বৈঠকে এই কর্মবিরতির কথা ঘোষণা করেন। ফ্রন্টের পক্ষ থেকে ডক্টর অনিকেত মাহাতো বলেন, মুখ্য সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষায় তেমন কোনো সদর্থক পদক্ষেপ চোখে পড়ছে না। সাগর দত্ত মেডিকেল কলেজে মরণাপন্ন রোগীকে তারা আইসিইউতে বেড ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলে যে অভিযোগ করছেন তাও খণ্ডন করেন তিনি। বেড দেওয়ার দায় তো জুনিয়র ডাক্তারদের নয়, তাহলে বেড দেওয়ার দায় রাজ্য প্রশাসনের। তাহলে রাজ্য প্রশাসনের যদি বেডের ব্যবস্থা, রেফারেল সিস্টেমের ব্যবস্থা, ডাক্তারের যে চিকিৎসকের অপ্রতুলতা আছে, এই ব্যবস্থা যদি সুনিশ্চিত করতে পারে, তাহলেই তো এই সমস্যার সমাধান হতে পারে। তাহলে এই যে সেক্রেটারি স্যার, চিফ সেক্রেটারি স্যারের সাথে দেখা করে এলাম, তারপর 12 দিন অতিবাহিত হলো, কিন্তু এখনো কেন এই জায়গাগুলোকে নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমরা তো একটা ভিজিবল স্টেপ দেখতে চাইছি যে রাজ্য প্রশাসন এই জায়গায় সদর্থক, এই স্টেপটা আমরা দেখতে চাইছি। উল্লেখ্য, এর আগে গত সন্ধ্যা থেকে আজ ভোর 4টে পর্যন্ত WBJDF জিবি মিটিং করে 8 ঘণ্টার ম্যারাথন বৈঠকে সব হাসপাতালের প্রতিনিধিরা মিলে 10 দফা দাবির খসড়া তৈরি করেন। সেই দাবি দেওয়া না মেটা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়েছেন। এদিকে আরজি করে মহিলা পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ বেশ কয়েকটি সংগঠন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করবে। আয়োজকদের মধ্যে জুনিয়র ডাক্তারদের বেশ কয়েকটি সংগঠনও রয়েছে। শহরের যানজট সমস্যার কারণ দেখিয়ে মিছিলের আবেদন পুলিশ খারিজ করে দেয়। এরপর সংগঠকেরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চ অনুমতি দিয়ে জানান, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিল করা যাবে। তবে মিছিল নিয়ন্ত্রণে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আজকের মিছিলে আয়োজকদের পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দিয়েছে আদালত। মহালয়ার আগে আজ রাতে রয়েছে বিভিন্ন রাত দখল কর্মসূচি। আগামীকাল সকালেও নানান জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান। ভোর থেকেই গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটে ঘাটে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন অসংখ্য মানুষ। এই উপলক্ষে হাটগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রতিবারের মতো এবারেও মহালয়ায় ভোর 4টে থেকে আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী বয়ে আনবে দেবী দুর্গার আগমন বার্তা। এদিকে দেবীপক্ষের সূচনার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শারদোৎসবের সূচনা করতে চলেছেন। বিকেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে এই উৎসবের উদ্বোধন করবেন। পাশাপাশি এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালি তিনি আলিপুরদুয়ারের বীরপাড়া এবং বীরভূমের দুবরাজপুরে দুটি নতুন অগ্নি নির্বাপন কেন্দ্র এবং আগুন নেভানোর কাজে ব্যবহারের জন্য 50টি মোটর বাইকেরও উদ্বোধন করবেন। আগামীকাল মহালয়াতেও মুখ্যমন্ত্রীর রাজ্য জুড়ে ভার্চুয়ালি প্রায় 1000 পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এরপর পঞ্চমী পর্যন্ত তিনি দফায় দফায় পুজোর উদ্বোধন করবেন। এদিকে পুজোর মুখে এখনো বোনাস না মেলায় পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সের বানারহাটে আজ সকাল থেকে ভারত ভুটান সড়ক ও জাতীয় সড়ক অবরোধে সামিল ডুয়ার্সের 4টি বাগানের শ্রমিকরা চলেছে বিক্ষোভ। ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল 16% বোনাস প্রদান করা হবে, কিন্তু মালিক পক্ষ একসঙ্গে সেই বোনাস দিতে নারাজ। তাই ক্ষোভে ফুঁসছেন বাগানের শ্রমিকরা। তাদের দাবি 2 কিস্তিতে নয়, 1 কিস্তিতেই বোনাস দিতে হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরের চোপড়া সহ জেলার প্রায় 100 একরের ওপর বড় চা বাগানগুলির পুজোর বোনাস গতকাল ঘোষণা করা হয়। মাটিকাড়ায় তরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের অফিসে এই বোনাস বৈঠকের পর শ্রমিক নেতারা জানান, গত বছর 17.25% হারে বোনাস দেওয়া হয়েছিল। এবার সেটা 3.25% কমে হয়েছে 14%। মাওবাদীদের সঙ্গে যুক্ত থাকার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA আজ রাজ্যের 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। কলকাতা, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই তল্লাশি চলেছে। উত্তর 24 পরগনার ঘোলা, পানিহাটি, পশ্চিম বর্ধমানের কুলটি, আসানসোল, দক্ষিণ 24 পরগনার মহেশতলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নেতাজি নগরে জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতেও চলেছে তল্লাশি। উত্তর 24 পরগনার পানিহাটি এলাকায় বাসিন্দা শিপ্রা চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয়। তিনিও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার আশুতি কালীতলা এলাকায় একটি বাড়িতে হানা দেয় NIA। পশ্চিম বর্ধমানের দিশেরগড় গ্রামে সুদীপ্তা পালের বাড়িতে যায়
তদন্তকারী সংস্থা। আসানসোলে একজনের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ডিজিটাল নথি ও মোবাইল ফোন। নদিয়ার মদনপুরের সিংপাড়ায় সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও আজ ভোর থেকে এনআইএ তল্লাশি ও জেরা চলেছে। সবকটি জায়গা থেকেই মোবাইল ফোন, ডিজিটাল নথি, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশির জায়গায় স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। আর্থিক তছরূপের মামলায় ইডি আজ সকাল থেকে মানিকতলায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জয়নারায়ণ গুপ্তর ফ্ল্যাটে তল্লাশি চলেছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে ওয়াটারলু স্ট্রিটের একটি বহুতলের ফ্ল্যাটেও চলেছে তল্লাশি। কেরালে কাজ করতে গিয়ে ইটের পাজা চাপা পড়ে মুর্শিদাবাদের সাগরদিঘির এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত বছর 23-এর সাহেব শেখের বাড়ি সাগরদিঘি থানার বোখরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলসন্ডা গ্রামে। তার মরদেহ আজ গ্রামে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।